হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল, এবং তার সাথে আমি দুটো সেক্টরের কথা বলবো যে দুটো সেক্টরে আমি ভীষণ রকম বুলিশ, আরেকটা সেক্টরের কথা বলবো যে সেক্টরটাতে আমার বিয়ারিশ মেন্টালিটি রয়েছে, এবং শুধুমাত্র আমার যে বিয়ারিশ মেন্টালিটি রয়েছে সেটা নয়, তার মধ্যে কিছু ফান্ডামেন্টাল চেঞ্জেস এসছে। তো আমি সেই সেক্টরটা নিয়ে এর আগেও কথাবার্তা বলেছি, তো এই বিষয়টা নিয়ে আজকে একটু ডিসকাশন করব। বাট তার আগে একটু ওভারঅল গ্লোবাল মার্কেট এবং তার সাথে ইন্ডিয়ান মার্কেট নিয়ে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। তো আজকের মার্কেটে যথারীতি সেম টাইপ অফ বুলিশনেস আমরা দেখতে পেলাম, এবং এক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 23,500 যে কল রাইটাররা ছিল তারা আস্তে আস্তে তাদের পজিশন গুটিয়ে দিচ্ছে। সুতরাং আমি এখান থেকে আরেকটু বুলিশ মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি 27 মার্চের মধ্যে। আমার এক্সপেকটেশন হচ্ছে 23,600 অব্দি মার্কেট যেতে পারে, কারণ 23,500-তে পজিশন গুটিয়ে গেলেও অর্থাৎ কল রাইটারদের পজিশন গুটিয়ে গেলেও 23,600-তে প্রচুর পরিমাণে কল রাইটিং অ্যাড হয়েছে। তো মোটামুটিভাবে 23,600-র একটা সিলিং দেখতে পাচ্ছি, আনটিল অ্যান্ড আনলেস সেখানে পজিশন ওয়াইন্ড আপ হচ্ছে আমি তার থেকে উপরে আর বুলিশনেস দেখতে পাচ্ছি না আপাতত। এটা আমি বলছি 27 মার্চের যে এক্সপায়ারিটা রয়েছে সেখানে এফএনও পজিশন অনুযায়ী। বাট এফএনও পজিশন যদি চেঞ্জেস হয় তাহলে সেক্ষেত্রে আমার ভিউজও চেঞ্জেস হবে, এবং এক্ষেত্রে সাপোর্ট বলতে আমি যে এই এক্স্যাক্ট এরিয়াটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 23,200 একটা সাপোর্ট রয়েছে। সুতরাং নেক্সট উইকে যদি আমরা 23,200 থেকে 23,600-র মধ্যে একটা রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি করতে পারি আয়রন কন্ডো, তাহলে মানডে যদি সেই জিনিসটা করতে পারি সেক্ষেত্রে প্রফিটেবিলিটি দেওয়ার একটা বেশ বড় রকমের প্রবাবিলিটি রয়েছে, রাইট? এটা আমি নন ডিরেকশনাল হেজ বেস স্ট্র্যাটেজির কথা বলছি, আমি কোনো নেকেডের কথা বলছি না। আমি 23,600 বললাম মানে আপনি হয়তো কালকে অর্থাৎ মানডে আপনি 23,600-র একটা কল বাই করে নিলেন, এটা কিন্তু করবেন না। সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন, বিকজ অত দূর অব্দি মার্কেট গেলেও 23,600 প্রিমিয়াম ডিকে হয়ে সেই জিনিসটা কিন্তু জিরো হয়ে যেতে পারে। যারা এফএনও কাজ করছেন আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট। আজকের ডেটে যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, প্রত্যেকটা মার্কেটই মোটামুটিভাবে ডাউন রয়েছে। বিশেষ করে চায়নার মার্কেট হ্যাংসাই বিজ অলরেডি 2.5% কাছাকাছি ডাউন। এছাড়া ইউরোপিয়ান মার্কেটও ডাউন, এবং তার সাথে সাথে দেখতে গেলে জাপানের মার্কেটও টু সাম এক্সটেন্ট কিছুটা ডাউন রয়েছে। আর ইউএস ফিউচারও আমরা যেটা দেখতে পাচ্ছি স্লাইডলি ডাউন, বাট আমার মনে হয় এটা ওপেন হতে হতে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভের মধ্যে গিয়ে ক্লোজ হবে। তার কারণ হচ্ছে এটাই যে ইউএসএতে প্রচুর পরিমাণে শর্ট অলরেডি ক্রিয়েট করা ছিল। মার্কেটের যেটা নিয়ম বা মার্কেটের যেটা রুল সেটা হচ্ছে কাউকে ইজি মানি দেয় না। সুতরাং ইউএসএ মার্কেট যারা শর্ট করেছিল আজকে ওদের এক্সপায়ারি আছে, তো সেই এক্সপায়ারিতে তাদের মানে যারা পুট হিউজ পরিমাণে পুট নিয়েছে সেই পুটটা আশা করি জিরো হওয়া উচিত। তো সেই সেন্সে মার্কেট ইউএস মার্কেট আজকে যে বিশাল ডাউন যাবে সেটা আমার মনে হয় না। টু সাম এক্সটেন্ট স্লাইড ডাউন স্লাইড আপ এর মধ্যেই থাকবে, 0.5%-এর এদিক ওদিকেই থাকা উচিত, যদি না কোনো আমাদের ইউএস থেকে খুব খারাপ জিও পলিটিক্যাল নিউজ আসে। বিকজ ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন রকম পলিসিসগুলো নিয়ে আসছেন, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকম টাইপের হঠাৎ চেঞ্জেস আসছে, যে কারণে আমরা ইউএস মার্কেটের মধ্যে ভোলাটিলিটি দেখছি। এখন সব থেকে বেশি রেজিলিয়েন্ট এবং স্ট্রেংথ দেখাচ্ছে হচ্ছে ইন্ডিয়ান মার্কেট। তার বেসিক যে রিজনটা আছে সেই রিজনটা আমি আগেও ডিসকাশন করেছি, স্টিল আমি বলছি, সেটা হচ্ছে আরবিআইয়ের যে ক্যাশের ইনফ্লোটা হয়েছে, অর্থাৎ আরবিআই যে পরিমাণ লিকুইডিটি মার্কেটে অ্যাড করেছে। আজ থেকে কিছুদিন আগে আমি একটা ইকোনমিক ডেটার পজিটিভনেসের ওপর ভিডিও বানিয়েছিলাম যে কী ডেটাগুলো এসে মার্কেটকে পজিটিভ করতে পারে, তো সেখানে এই টপিকটা ক্লিয়ার করেছিলাম। এবং এই উইকে আরবিআই আরও $10 বিলিয়ন মতো মানে বিভিন্ন ব্যাংকসে এবং এনবিএফসিসের মধ্যে সেই লিকুইডিটিটা পুশ করছে, যে কারণে আমরা ব্যাংক নিফটির মধ্যে বেশ বড় রকমের একটা বুলিশনেস দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে দেখতে গেলে আমাদের যে এনবিএফসিস আছে বা ফাইন্যান্সিয়াল যে টোটাল সেক্টরটা রয়েছে সেই সেক্টরটা যথেষ্ট বুলিশ রয়েছে। এছাড়া বিভিন্নভাবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে সমস্ত স্টকগুলো প্রচণ্ড পরিমাণে ডাউন হয়েছিল সেগুলোর মধ্যেও একটা র্যালি দেখতে পাচ্ছি। গতকাল আমরা এফআইআই এর মধ্যে একটা বেশ বড় রকমের ইনফ্লো দেখেছি। তো এই জিনিসটা কতটা সাস্টেন করবে সেটা নির্ভর করছে হচ্ছে এপ্রিল মাসে আমাদের যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টের পরে অ্যাকচুয়ালি পুরো সিনারিওটা অ্যাকচুয়ালি বোঝা যাবে। এবং সেই কারণের জন্য আমাদের এপ্রিল মাসটা ওয়েট করতে হবে, বিকজ প্রত্যেকটা
মানে আমাদের যে কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে এবং এখানে আইটির ভূমিকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আইটির মধ্যে কি সিনারিওসটা হচ্ছে, বিকজ আইটি এই যে আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েশন হচ্ছে, অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, আগে এটা 77 টাকার উপর চলে গিয়েছিল, আজকের ডেটে সেটা 87 টাকার উপরে চলে গিয়েছিল, আজকের ডেটে সেটা 86 টাকার নিচে এসে ক্লোজ হয়েছে। তো সেই কারণের জন্য আমরা মার্কেটের মধ্যে বেশ ভালো রকমের বুলিশনেস দেখছি। আপনারা দুটো চার্ট পাশাপাশি রাখবেন, একটা হচ্ছে ইউএসডি আইএনআর আর তার সাথে আমাদের নিফটি। দেখবেন ইউএসডি আইএনআর এর ডাউনফল হচ্ছে এবং নিফটির মধ্যে রাইজ হচ্ছে। এটা সম্পূর্ণভাবে কোরিলেশন। আপনি যদি মাল্টিপল অ্যাসেট ক্লাসেস নিয়ে ট্রেড করেন বা সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে এই জিনিসগুলো সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন। যাই হোক, এরপরে যে কথাটা বলছি, আমি যে সেক্টর নিয়ে কথা বলছিলাম, সেই হিসাবে আমি আজকে একটা সেক্টরের কথা বলছি যে সেক্টরটার মধ্যে বড় রকমের একটা ডিসরাপশন আসছে এবং সেই ডিসরাপশনটা আসছে হচ্ছে আদানির জন্য। সেটা হচ্ছে এই যে ওয়্যার এবং কেবলস যে সেক্টরটা আছে, অর্থাৎ ইলেকট্রিক তারের যে সাপ্লাইটা দেওয়া হয়, যেখানে মেইন কোম্পানি ছিল পলিক্যাব, তারপরে কিছুটা হলেও ক্রমটনের অতটা নয়, ক্রমটন আরও অনেক ইলেকট্রনিক্স গুডসও সেল করে, বাট মেনলি হচ্ছে পলিক্যাব, আর কেবল বা কেইআই ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত যে কোম্পানিগুলো ছিল, এই সেক্টরটাকে অনেকটা আনঅর্গানাইজ সেক্টর হিসাবেই ট্রিট করা হতো, যেখানে কিছু স্মল অ্যামাউন্ট অফ প্লেয়ার ছিল। সেই প্লেয়ারগুলোকে ডিসরাপশন করার জন্য আদানি আসছে এবং আদানি একটা বেশ বড় রকমের ক্যাপিটাল নিয়ে সম্ভবত 1800 কোটি টাকার একটা কোম্পানি ফর্ম করছে এবং সেই কোম্পানিটার কাজ হচ্ছে যে এই কেবল বা ওয়্যার ম্যানুফ্যাকচারিং করা। তো সেই কারণের জন্য আপনি যদি দেখেন এই তারের যত কোম্পানিগুলো ছিল সেগুলো হু করে ডাউন যাচ্ছে, বিশেষ করে কেইআই ইন্ডাস্ট্রিজ, তার সাথে পলিক্যাব হয়তো কিছুটা হলেও সাস্টেন করে যাবে ইন ফিউচার, বাট স্টিল যদি দেখি এই প্রত্যেকটা কোম্পানির মধ্যে একটা ডাউনফল আসছে, বিকজ এই ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা বড় রকম ডিসরাপশন আসবে, যেটা আমরা এর আগে পেইন্ট সেক্টরে লক্ষ্য করেছিলাম, যখন কুমার মঙ্গলম বিড়লা বলেছিলেন যে তিনি এই পেইন্ট সেক্টরটাকে ডিসরাপ্ট করার জন্য 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপ নিয়ে পুরো একটা কোম্পানি স্টার্ট করছেন গ্রাসিমের থ্রুতে, এবং সেই ক্ষেত্রে আমরা এশিয়ান পেইন্টসের বেশ বড় রকমের একটা মার্কেট ক্যাপকে সরে যেতে দেখেছি এবং এটা হয়েছে মূলত ডিলারদের জন্য। অনেকেই সেই সময় মনে করেছিলেন যে না, এশিয়ান পেইন্টস কখনোই ফল করতে পারে না, বিকজ যারা ডিলার, তারা এশিয়ান পেইন্টসের যে ডিলারের স্ট্রেংথটা আছে সেটা বিগত 20 বছর ধরে তাদের সাথে রিলেশনশিপে আছে এবং সেই কারণের জন্য এই ডিলার্সরা কখনোই চেঞ্জ হবে না। বাট যখন একটা বড় মার্কেট ক্যাপ নিয়ে কোনো একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে, সেই জায়গায় যে জিনিসটা ঘটে, তাদেরকে একটু বেশি ডিসকাউন্ট দিয়ে দিলে ডিলাররা সেই জায়গাতে চলে যায় এবং এইটাই ঘটেছে পেইন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে জন্য এশিয়ান পেইন্টসের মধ্যে আমরা দেখেছি বেশ বড় রকমের একটা ডাউনফল। যদিও এখন মার্কেট শেয়ার নিয়ে বেশ বড় রকমের লড়াই চলছে, কে মার্কেট শেয়ারটা দখল করে রাখতে পারবে, এশিয়ান পেইন্টস বা তার সাথে দেখতে গেলে আমরা গ্রাসিমের কথা বলছি, অর্থাৎ অপাস বলে যে কোম্পানিটা ফর্ম হয়েছে সেই কোম্পানিটা। সিমিলার টাইপ অফ ডিসরাপশন আসছে হচ্ছে এই কেবল সেক্টরে। সুতরাং এই তারের যে কোম্পানিগুলো আছে সেইগুলোর মধ্যে কিন্তু আবার একটা বড় রকমের ডিসরাপশন আসবে, যেটা অলরেডি আসতে শুরু করেছে। আজ থেকে প্রায় 15 দিন আগের কোনো একটা ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কভারও করেছিলাম। তো এই সেক্টরটার দিকে আমার নজর রয়েছে। সুতরাং যদি কোনো নতুন কোম্পানি উঠে আসে, সে ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে নতুন কোনো একটা কোম্পানি আসছে আদানির তরফ থেকে এবং যে কোম্পানিটা মানে নতুনভাবে আইপিও লঞ্চ করছে, সেখানে একটা ভালো রকমের স্টেক নেওয়া যেতে পারে, এটা আমার মনে হয়। লেটস সি কিভাবে ফিউচার প্লে আউট হয়। সেকেন্ড যে কথাটা বলবো, যে দুটো সেক্টরের মধ্যে এবারে আমি বুলিশনেস ফোকাস করছি। একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেক্টর, আমার খুব পছন্দের, সেটা হচ্ছে ট্রান্সফরমার অর্থাৎ আমাদের যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো হয়, সেই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো সেল করার জন্য যে মানে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য যে ট্রান্সফরমার থাকে, সেই ট্রান্সফরমার ইন্ডাস্ট্রিটা বেশ ভালো রকমের গ্রো করছে এবং করবে আগামী দিনে। এই সেক্টরটার কথা যদি আপনি বলেন, এখানে টোটাল 5 থেকে 6টা মূলত প্লেয়ার আছে। তার মধ্যে কিছু প্লেয়ার রয়েছে যারা ওভার ভ্যালুড পজিশনে রয়েছে, তাদের ফাইন্যান্সিয়াল যদি দেখেন, বা 3-4টে প্লেয়ার রয়েছে যারা আন্ডার ভ্যালুড। আপনারা নিজেরা রিসার্চ করুন, কিভাবে ভ্যালুয়েশন রিসার্চ করতে হয় সেটা আমি অলরেডি বলেছি এবং আমার চ্যানেলে ভ্যালুয়েশনের টোটাল মেট্রিক্সটা পড়ে নিতে পারেন। পড়ে সেই জায়গায় যদি আপনি একটা ইনভেস্টমেন্টের পরিকল্পনা করতে পারেন, সুতরাং ট্রান্সফরমার ইন্ডাস্ট্রিটা আগামী দিনে
বেশ ভালো রকমের গ্রোথ আনতে পারে বলে আমার মনে হয়। আমি এখানে একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি আগে থেকেই, যে এখানে কিন্তু 2-3টে প্লেয়ার আছে যারা ওভার ভ্যালুড পজিশনে আছে, হায়ার নাম্বার অফ পি, সেগুলোকে ট্র্যাক করবেন না, বা করলেও তাতে অল্প ক্যাপিটাল বিনিয়োগ করুন, তার থেকে বেশি কিছু করবেন না। নেক্সট যে সেক্টরটার কথা বলছি, এটার কথাও আমি কিছুদিন আগে বলেছিলাম, 10-15টা ভিডিও আগে, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। এখন ডিফেন্সের মধ্যে কি পরিবর্তন হয়েছে সেই বিষয়টা একটু বলি। ডিফেন্সের মধ্যে যে বড় পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আসছে হচ্ছে ইউরোপ থেকে। তার কারণ হচ্ছে এই যে নেটোর সাথে যে চুক্তিটা, এটা ভেঙে যাওয়ার ফলে এবং ইউরোপিয়ান যত কান্ট্রি ছিল তাদেরকে কিন্তু তাদের ডিফেন্স বাজেটটা বাড়াতে হবে। ডিফেন্স বাজেট তারা যখন বাড়াবে তখন তাদের ডিফেন্সের জন্য প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট কিনতে হবে। এই ইকুইপমেন্ট কেনার জন্য 3টে বড় প্লেয়ার রয়েছে এই মুহূর্তে ওয়ার্ল্ডে। একটা হচ্ছে ইউএসএ, সেকেন্ড হচ্ছে চায়না, থার্ড হচ্ছে ইন্ডিয়ার কিছু মানে কোম্পানিজ রয়েছে যারা খুব ভালো ডিফেন্স ইনস্ট্রুমেন্ট বানায়। তো সেই কারণের জন্য আমাদের যে সমস্ত ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে, এবং ইউরোপ যেহেতু একটা মূলত জল দ্বারা বেষ্টিত একটা জায়গা, প্রচুর সেহেতু সাবমেরিন থেকে শুরু করে ইত্যাদি যে সমস্ত ডিফেন্স প্রোডাক্টগুলো আছে, সেই কোম্পানিগুলো কিন্তু আবার র্যালি দেওয়া স্টার্ট করবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। কারণ এখানে গ্লোবালি একটা ফান্ডামেন্টাল চেঞ্জেস আসছে, এবং এই ফান্ডামেন্টাল চেঞ্জেসের জন্য যে বিজনেসটা, সেই বিজনেসটা কেটার করার জন্য ইন্ডিয়া মূলত কাজ করবে। এবং এক্ষেত্রে আপনি দেখতে পাবেন, মানে অলরেডি কাজটা শুরু হয়ে গেছে। প্রচুর কোম্পানি আছে যারা ইউরোপ থেকে অলরেডি অর্ডার পেতে শুরু করেছে ভায়া ডিআরডিও। কারণ আমাদের প্রাইম মিনিস্টার গিয়ে ইউরোপের প্রচুর জায়গায় গিয়ে ডিসকাশন করেছেন, এবং সেই ডিসকাশনের ফলস্বরূপ ছোট ছোট অর্ডার আসতে শুরু করেছে। রিসেন্টলি পারাস ডিফেন্স একটা অর্ডার পেয়েছে যেটা ডিআরডিও থ্রুতে এসছে। তো এই টাইপের যে সেগমেন্টটা রয়েছে বা সেক্টরটা রয়েছে, এই সেক্টরটার মধ্যে গোয়িং ফরওয়ার্ড আবার বুলিশনেস আসার বড় চান্সেস, প্রোভাইডেড নেটোর যে গল্পটা চলছে অ্যাকচুয়ালি জিওপলিটিক্যালি, সেই সিনারিওসটা একটু দেখার কথা, রাইট? তো এই দুটো সেক্টরে আমি বুলিশ, এবং যে সেক্টরটায় আমি মোটামুটিভাবে একটা ডিসরাপশন আসতে পারে সেটা নিয়ে অলরেডি আলোচনা করলাম। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।